প্রথম তো আমি ওই যে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে তো একটা ঘোষণা দিয়েছেন, ওনার বক্তৃতা আপনারা শুনেছেন, আমি পুরোটা শুনেছি, আপনারাও শুনেছেন। উনি উনি বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম দিকে রমজানের আগে ইলেকশন করার জন্য আমাদেরকে একটা চিঠি দেবেন। আমি প্রত্যাশা করছি দ্রুত চিঠিটা পেয়ে যাব, কারণ ওনার কথার মধ্যে আমরা তো বুঝতে পারি যে উনি খুব দ্রুতই চিঠিটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা বিশ্বাস করি সেটা। আর চিঠি না পেলেও আমাদের তো এটা বিভিন্ন দিন, বেশ কয়েকদিন ধরে তো আলোচনায় ছিল যে ইলেকশনের তারিখ নিয়ে ফেব্রুয়ারি না এপ্রিল। তো আমরা তো আপনারা জানেন, অন্যরা না জানলেও, অন্য সাংবাদিকরা না জানলেও আমার আরএফপিডির সদস্যরা জানেন যে আমাদের প্রস্তুতি যে আমরা অনেক আগের থেকে নিচ্ছি, এটা তো আপনারা জানেন। সুতরাং আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। আমাদের অফিসাররা রাত দিন খাটছে, আপনারা দেখছেন, ছুটির দিনও কাজ করছে আমাদের অফিসাররা। যেমনিভাবে তারা ভোটার রেজিস্ট্রেশনটা করেছে রাত দিন খেটে, আমি বারবার একাধিকবার বলেছি এটা, যে মাঠে যে এতগুলো লোক কাজ করে একটা গিভেন টাইমের মধ্যে যে তারা যে কাজটা শেষ করেছে, ঠিক একই স্পিডে তারা কিন্তু আমাদের এই ভোটের প্রস্তুতির কাজটাও এগিয়ে নিচ্ছে। ভোটের প্রস্তুতির মধ্যে কতগুলো মেজর কাজ আছে, কতগুলো একটু ছোটো কাজ আছে। মেজর কাজ তো ভোটার লিস্ট তৈরি করা, এটা একটা বড় কাজ, সবচেয়ে বড় কাজ। বিশেষ করে বাড়ি বাড়ি গিয়ে একদম ফিজিক্যালি চেক করে যেটা করা, এবার তো আমরা ডবল চেক করেছি, ক্রস চেকটা ডবল চেক করেছি এবার। তো ইনশাল্লাহ এটা তো আপনারা আমাদের জানিয়ে দিয়েছি যে এটা 31শে আগস্টের মধ্যে ভোটার লিস্টটা ফাইনাল হয়ে যাবে। অবশ্য আপনারা জানেন যে এবার একটু ইয়াঙ্গার জেনারেশনকে ইনক্লুড করার জন্য একটা ভোটার রেজিস্ট্রেশন আইনে আমরা একটা অ্যামেন্ডমেন্ট এনেছি, যাতে একটা কাট অফ ডেটে আরও কিছু নতুন ভোটারকে আমরা যাতে ইনক্লুড করতে পারি, যারা এর মধ্যে 18 বছর হয়ে যাবে। আমরা একটা কাট অফ ডেট ঠিক করবো, ওই ডেট পর্যন্ত যারা নর্মালি তো ওই 1 জানুয়ারিতে যারা 18 বছর হয় তাদের, এখন 1 জানুয়ারি ডিসেম্বর মধ্যে হলে তো বাদ পড়ে যাবে ওরা, ফেব্রুয়ারিতে ভোট হলে। তো তারা যাতে মোটামুটি যাদের বিশাল সংখ্যায় যাতে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, এই জন্য আমরা আইনের প্রয়োজনীয় সংশোধনী নিয়ে এসছি। তো আশা করি ইনশাল্লাহ ইয়াঙ্গার জেনারেশনকে আমরা এখানে ইনক্লুড করতে পারবো। রাজনীতিবিদদের সাথে আলোচনার কথা বলছেন, রাজনীতিবিদরা সাথে ঐক্যমত্য কমিশনে যে এত সারাদিন ধরে ওনারা এত আলোচনা করছেন যে আমরা তাদেরকে সময় দিয়ে পাওয়াও তো মুশকিল। এবং আমরা যেহেতু অনেকগুলো রিফর্মস কমিশন হয়েছে, বিশেষ করে ইলেকট্রিক্যাল রিফর্মস কমিশন হয়েছে, ইলেকট্রিক্যাল রিফর্মস কমিশন কিন্তু অনেক স্টেক হোল্ডারের সাথে আলাপ করেছে, আপনাদের সাথেও আলাপ করেছে, সবার সাথে আলাপ করেছে, ওরা সিভিল সোসাইটির সাথে আলাপ করেছে, পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করেছে, নির্বাচন নিয়েই তো আলাপ করেছে তারা। সুতরাং এক ধরনের আমাদের কাজ এক ধরনের তারা সেরে রেখেছে। তারপর আবার ঐকমত্য কমিশন আলোচনা করেছে। তারপরেও আমাদের তরফ থেকে আমরা এই জন্যই এটা অপেক্ষায় ছিলাম যে ওনারা একটু ফ্রি হন, ফ্রি হলে তখন আলোচনাটা আমরা স্টেক হোল্ডারদের সাথে আমরা এমনি 1 মাসের একটা প্ল্যান করেছি, যে এই যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা। তার মধ্যে আপনারা কিন্তু একটু বড় স্টেক হোল্ডার, আমরা মিডিয়ার সাথেও তো একটা আলোচনা করব এই যে এবং আমাদের একটা চিন্তা আছে, জানি না আল্লাহ তাআলা কতটুকু বাস্তবায়নের তৌফিক দেয়। আমরা এবার আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে ইনভলভ করে আগাতে চাই। এটা আপনাদেরকে একদিন আমরা হিজ দিয়েছিলাম, কোথায় ফল উৎসবে একটু বলেছিলাম, এটা আমাদের চিন্তার মধ্যে আছে। মানে আপনাদের সাথে পার্টনারিং করে আমরা অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে কীভাবে ইনভলভ করা যায় সেই চিন্তাটা আমরা করছি। এবং আমরা ওই বিদেশি যারা আমাদেরকে হেল্প করেন, যারা ইউএনডিপি আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এদেরকে যদি মোবিলাইজ করতে পারি, কনফিডেন্সে নিতে পারি, ইনশাল্লাহ আশা করি যে আপনাদেরকে নিয়েই আমাদের আগাইতে হবে। দেখেন, একটা ইলেকশনের স্বচ্ছতার জন্য যা দরকার তার মধ্যে রোল অফ মিডিয়া ইজ নাম্বার 1। রোল অফ মিডিয়া, আমরা কিন্তু ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা দেখুক, আমরা সেটা চাই। লুকাইয়া কোনো কাজ করতে চাই না। তো আমরা একদম পরিষ্কার
একদম আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দেশবাসীর কাছে দেখাইতে চাই যে আমরা কি কি কাজ করছি এবং সুন্দর ইলেকশনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিচ্ছি এবং কীভাবে কন্ডাক্ট করছি আপনারা দেখতে পারবেন। আপনাদের মাধ্যমেই এই জাতি এটা, এই দেশবাসী এটা জানতে পারবে। তখন আপনাদের সাথেও একটা বিশাল এনগেজমেন্টের ব্যাপার আছে কিন্তু আমাদের, নট অনলি ডিসকাশন অ্যাজ এন স্টেক হোল্ডার, সেটা তো একটা না, তাছাড়াও অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে কীভাবে ইনভলভ করা যায় সেটা আমরা একটা সিরিয়াসলি উই আর এক্সামিনিং দিস প্রপোজিশন। তারপরে আমাদের প্রস্তুতি নিয়ে বলছেন তো ভোটার লিস্টে হয়ে যাচ্ছে আমাদের প্রকিউরমেন্ট, আমরা এমনি টার্গেট করেছি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, একটা আইটেম বোধহয় আমাদের এই টেন্ডারে যেতে হয়েছে, এটাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ধরেন প্রকিউরমেন্ট আশা করি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আপনার এই যে ডিলিমিটেশন তো আপনারা তো দেখছেন, আমরা ড্রাফটটা পাবলিশ করেছি, ড্রাফটটা নিয়েই তো হয়েছে, ওই দিকে অনেক জায়গায় হচ্ছে। এখন হয়েছে কি জিনিসটা যেটা দাঁড়াইছে, আগে তো মোটামুটিভাবে আমাদের বর্তমানে যারা রাজনৈতিক দল রাজনীতি করছেন তারা তো আর ওই ইলেকশন টিলেকশন করার সুযোগ পান নাই। এখন সবাই মনে করছে যে প্রতিদ্বন্দ্বী যেহেতু নাই, এবার একটা সুযোগ আসছে, প্রত্যেকে মনে মনে চাচ্ছে যে আমি ওই জায়গার থেকে কন্টেস্ট করব। এখন ডিলিমিটেশনে গিয়ে যখন একটু সমস্যা ফিল করতেছে, তখন একটা আপত্তি, নানাবিধ আপত্তি আসছে। এখন আমরা তো এই যে এবার যে ডিলিমিটেশনটা সংস্কার কমিশনের সুপারিশ এবং আমাদের কনসেনসাস কমিশনের সুপারিশ মোতাবেক একটা টেকনিক্যাল কমিটির মাধ্যমে আমরা ডেফিনিট ক্রাইটেরিয়া ভিত্তিতে করেছি। বিলিভ মি, আপনারা ইউ ক্যান আস্ক এনি অফ দি মেম্বার্স অফ দি, আমি এদেরকে বলেছি যে আমি কোনো রকমের কোনো নির্দেশনা, কোনো রকমের কোনো প্রভাব, আমার প্রভাব দেখবেন না, আমি আপনাদের কিছুই বলবো না। আপনারা একটা নীতিমালা ঠিক করেন, কী নীতিমালার ভিত্তিতে কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেশনটা করবেন এবং ফলো দ্যাট প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা ফলো করে আপনারা কাজটা করেন। কারণ যাতে আমরা ডিফেন্ড করতে পারি কিসের ভিত্তিতে আমরা ডিলিমিটেশনটা করলাম। এবং এটাও বলেছি যে কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে আপনারা ডিলিমিটেশন করবেন না, কারো ব্যক্তির দিকে তাকানোর দরকার নাই, আগে ক্রাইটেরিয়া ঠিক করে সেইভাবে আপনারা কাজটা করেন। আমাদের টেকনিক্যাল একটা স্পেশালাইজড কমিটি, এই যে এটা বিশেষায়িত কমিটির বাংলায় যার নাম দিয়েছে, ওরা সুপারিশটা রেডি করেছে এবং ভেরি সায়েন্টিফিক্যালি। ওরা যে সফটওয়্যারটা ডেভেলপ করেছে আমি দেখে তো আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। আমি বলবো এসব বলবো, এটা সর্বশেষ চ্যালেঞ্জ, এটা সর্বশেষ। তো যাই হোক, শুধু ডেফিনিট ক্রাইটেরিয়ার ভিত্তিতে, এমন কোনো হুইন্সিক্যালি আমরা কোনো ডিলিমিটেশন করে নাই। ওই টেকনিক্যাল কমিটি এরা এক্সামিন করে একদম জিআইএস ম্যাপিং করে। আপনারা জানেন যে আমার জিআইএস একটা কনসালটেন্সি ফার্ম আছে, সরকারি মালিকানাধীন, ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি। আসতে পারে, হতে পারে, ড্রাফট তো, এটা সংশোধনের তো সুযোগ আছে। আছে তো, নাহলে ড্রাফট বললাম কেন? ড্রাফট বলার মানে হলো আমরা শুনানি করে যদি দেখি যে কোথাও অ্যাডজাস্টমেন্ট করা লাগে এবং আমাদের কাছে যদি এটা গ্রহণযোগ্য মনে হয়, তো দে উইল মেক অ্যাডজাস্টমেন্টস, এই জন্যই তো ড্রাফট, নাহলে তো এটা ফাইনালি ঘোষণা করে দিতে পারতাম। যে এটা খসড়ার মানে হচ্ছে যে এর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, কোনো অসুবিধা হয়, কোনো ল্যাবস থাকে এবং যুক্তি থাকে এবং গ্রহণযোগ্য হয়, তাহলে সেটা আমরা অ্যাডজাস্ট করার ব্যবস্থা নিব, যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য টু দ্য এক্সটেন্ট ইট ইজ পসিবল, এবং ওইটা আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করবো আফটার হিয়ারিং দি স্টেক হোল্ডার্সে। এটা এই জন্যই তো ড্রাফটটা পাবলিশ করেছে। কিন্তু ওরা যেটা আমি দেখেছি যে এই যে মোটামুটি প্রফেশনালি করার চেষ্টা করেছে। তারপর আমাদের যে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাহেবের নেতৃত্বে এই যে কমিটি, দায়িত্বপ্রাপ্ত কমিটি যেটা, তো ওনারা আবার এটা একটু রিভিউ করেছে যে ঠিক মতো আছে কিনা, ওনারা একটা রিভিউ করে দেন কমিশনের কাছে প্লেস করেছে যে আমরা দিস ইজ দ্য রিকমেন্ডেশন উই রিসিভ ফ্রম দ্য টেকনিক্যাল কমিটি হুইচ হ্যাজ বিন রিভিউড বাই মাই কমিটি। আমরা সেটা অ্যাপ্রুভ করেছি, ড্রাফটটা পাবলিশ করে দিয়েছি। এখন 10 তারিখ পর্যন্ত আমরা আপত্তি অভিযোগ নেওয়ার পরে দেন আমরা একটা শুনানির ব্যবস্থা করবো এখানে, শুনানির ব্যবস্থা করে তারপরে একটা যেখানে অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব বা আমরা যুক্তিযুক্ত মনে করবো
সেইটুকু অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হবে, দ্যাট উইল বি দ্য ফাইনাল ইয়ে। এই একটা বড় কাজ রয়ে গেছে। পার্টি রেজিস্ট্রেশন দেখেন, পার্টি রেজিস্ট্রেশনের জন্য আপনারা দেখেছেন একটু সময় দিতে হয়েছে তো আমাদের, একটু একবার দিলাম, তারপর আবার 2 মাস না কত তারিখ বাড়াইলাম একটা, সবাইকে অ্যাকোমোডেট করার জন্য। এটাতে একটু সময় খাবার হয়েছে। এখন আমাদের যেগুলো ডেফিসিয়েন্সি ছিল আমরা চিঠি দিয়েছিলাম তাদেরকে, ওরা এখন সব কাগজপত্র আসছে, আমাদের স্ক্রুটিনি চলছে। স্ক্রুটিনির মধ্যে যদি দেখা যায় যে যারা একদমই শর্ত পূরণ করতে পারে না তাদের কাছে চিঠি দিয়ে তো আল্লাহ নেই, যারা মোটামুটি কন্ডিশন ফুলফিল করে কাগজপত্র দিয়েছে এগুলো আমাদের একটা ফিল্ডে ভিজিট করে দেখতে হবে, ভেরিফাই করে দেখতে হবে। ভেরিফাই করে দেখার পরে যাদেরকে আমরা উপযুক্ত মনে করব তাদেরকে আমরা ওই পেপারে আবার 15 দিনের বিজ্ঞপ্তি দিতে হয় যে এক্স পার্টিকে আমরা রেজিস্ট্রেশন দেওয়ার প্ল্যান করেছি, কারো কোনো আপত্তি আছে কিনা, এটা আবার আমার 15 দিনের একটা টাইম দিয়ে পত্রিকায় বা বিজ্ঞপ্তি দিতে হয়। কারণ এখন দেখা যাচ্ছে যে একটা দল 3-4 ভাগ হয়ে গেছে, 3-4 ভাগ হয়ে গেছে যে এটা আমি সভাপতি, ও বলে যে আমি সভাপতি, ও বলে যে নানা রকম বিষয় এসে যায়। তো কেউ আপত্তি আসলে তখন আবার শুনানি দিতে হবে, সব পক্ষকে শুনানি দিতে হবে, শুনানি দিয়ে দেন একটা সমাধান আসতে হবে। তো এই সব কাজগুলো কিন্তু আমরা একটু বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ আমরা উই ওয়ান্ট টু কমপ্লিট অল দিস বিগ টাস্কস। এটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ। আমাদের যেমন 8-9 লক্ষ 8 থেকে 9 লক্ষ লোকের ইনভলভমেন্ট আছে, প্রিসাইডিং পুলিং সব কিছু মিলে, ওদেরকে আমাদের ট্রেন করতে হবে। তা আগে তো ট্রেনিং অফ দি ট্রেনার্স করে তার আমরা কাজ এগিয়ে নেব ইনশাল্লাহ। এটা অসুবিধা হবে না। আমরা অলরেডি ট্রেনিংয়ের প্ল্যান করতেছি, পেয়েছি একটা ড্রাফট, পেয়েছি একটা। তো যাতে ট্রেনিংটা হয়ে যায় সেটা ব্যবস্থা আমরা করব। আর এবার একটা বড় জিনিস হবে, আগে দেখা গেছে যে যারা ইলেকশনে ইনভলভ থাকেন তারা ভোট দিতে পারেন না, তারা ভোট দিতে পারে কারণ তারা ইলেকশনের ওই প্রিসাইডিং পুলিং ডিউটিতে থাকে, এখন রিটার্নিং অফিসারের ডিউটিতে থাকে বা আইনশৃঙ্খলা বাহিনীর ডিউটিতে থাকে। এই 8-10 লক্ষ লোক যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত, আমরা তাদেরকে এবার একটু পোস্টাল ব্যালটে নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ তাহলে আমি জানতাম না, এটা জানতাম ডেফিনেটলি না ইনশাল্লাহ। আপনাদের এই পয়েন্টটা নিলাম, উইল ট্রাই টু অ্যাকোমোডেট ইনশাল্লাহ। সেখানে না পোস্টাল ব্যালট, পোস্টাল। হ্যাঁ আমি এটা আমার জানা ছিল না। নির্বাচনের সময়সীমা তো জানা গেছে, এখন ইসির কাছে চ্যালেঞ্জ আসলে কি আর আপনাদের পদক্ষেপগুলো কেমন হবে? তফসিল কবে স্যার? তফসিল হবে ভোটের তারিখের 2 মাস আগে, ভোটের তারিখের 2 মাস আগে। বাস যেদিন পুলিং ডেট হবে তার অ্যাপ্রক্সিমেটলি 2 মাস আগে। ফার্স্ট উইকে আমি তো বললাম তো, যেদিন আমরা পোলিং ডেট ঠিক করবো আমরা তো আলোচনা চিঠি পাই, আগে চিঠিটা পাই লই, পাওয়ার পর আমরা আলোচনা করে একটা যেদিন আমরা চিন্তা করবো যে অমুক দিন ভোট হবে তার থেকে মাস 2 আগে আমরা শিডিউলটা ঘোষণা করবো। আপনার ডেটটা জানতে আপনি একটু আগে কথা বলতে বললেন যে সাংবাদিকরা সবচেয়ে বড় অংশীদার। গতকালকে প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিলেন তখন তিনি তার ভাষণে নির্বাচনকে স্বচ্ছ সুন্দর করার জন্য যা বলা দরকার তা বললেন, সবাই এই কথাটা বলে। কিন্তু কিছুদিন আগে দেখা গেল একটা সাংবাদিক নীতিমালা করা হলো, যে সাংবাদিক নীতিমালা করার আগে অংশীজনদের সঙ্গে আপনারা আলাপও করলেন। সেখানে সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশের মানে প্রিজাইডিং অফিসারকে অনুমতি নিয়ে তার সঙ্গে কথা বলতে হবে, সেখানে তিনি অনুমতি না দিলে আমি ঢুকতে পারবো না, বাইরে থেকে এরকম যত ধরনের অব্যবস্থাপনা আছে। এখন স্যার সাংবাদিকদেরকে বড় অংশীজন বলে যদি বেঁধে দেওয়া হয় সেক্ষেত্রে নির্বাচনের না শুনে না এটা বিগত কমিশনের নীতিমালাটা কপি পেস্ট প্রকাশ করা হয়েছে। এখানে বেশ কিছু খুবই বাজে ধারা আছে স্যার, যেমন এক কেন্দ্রে এক বক্তব্যে 2 জন মিলে যাইতে পারবে না, 10 মিনিট অবস্থান, লাইভ সম্প্রচার করা যাবে না। এখন তো স্যার সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা তো পাশে না লাইভ সাব এটা তো লাইভ বলতে আমরা তো পক্ষের ভিতরে লাইভ করব না, সেটা পাশে থেকে তো লাইভের সুযোগটা দিতে হবে স্যার। আরো হলো যে বেশ কিছু সমস্যা আছে নীতিমালায়, এই নীতিমালাটা যদি সংশোধন না করা হয়
তাহলে সুষ্ঠু নির্বাচন এদের সাথে শুধু নীতিমালা নিয়ে না, আমি তো আরো বড় পরিসরে আলোচনা করতে চাই পুরা ইলেকশন সিস্টেমটা নিয়ে। আপনাদের সাথে আমাদের যে আলোচনা হবে শুধু নীতিমালা না, আমি আলোচনা হবে সেটা পুরা ইলেকশনটা নিয়েই তো আপনাদের সাথে আলোচনা করতে চাই। কারণ আপনারা তো ইলেকশনই আপনাদের কাজ, ইলেকশন কমিশনে আপনাদের কাজ। তা আপনাদের পরামর্শ তো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। স্যার, আমি একটু ধরে দিচ্ছি, সেটা হচ্ছে যেহেতু ভোট কখন হবে এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল, গতকালকে সেটা স্পষ্টভাবে হয়েছে। জি জি। এখন স্যার মানে আপনার তো প্রস্তুতিগুলো বললেন, চ্যালেঞ্জগুলো বলবেন স্যার, একই সঙ্গে দেশবাসী, ভোটার, প্রার্থী, দলগুলোকে কি মেসেজ, কিছু দল আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, বলছে উর্দি পরে আপনারা আছেন, দলীয় আবরণ পরে আছেন, সেই ক্ষেত্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা কতটুকু দায়িত্ব পালন করবেন স্যার, একটু স্যার বলতেন এবং মেসেজ দিতেন স্যার। দেখেন, আমার কাছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আসেন, দেখা করেন, তাদের কনস্টিটিউয়েন্সি নিয়ে কথা বলেন, তাদের নানাবিধ দুঃখ দুর্দশার কথা, অভিযোগ নিয়ে আসেন। এখানে অনেক বড় দলের নেতারাও আসেন। আমি তাদেরকে হাত জোর করে বলি, আমি বলি দেখেন, আগেও তো 3টা নির্বাচন হয়েছে, তারা জিতে কি নিজেরা স্যাটিসফাইড ছিল? আমি এমপি হয়েছি, সন্তুষ্টি তাদের মধ্যে কি ছিল? সুতরাং জেনে তেনে মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। বড় দলগুলোকে বলি, ফর গডস সেক হেল্প মি, আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই এবং আপনাদের সহযোগিতা স্যার এটা পারবো না। আপনারা মেজর প্লেয়ার, মাহমুদুর রহমান সাহেব একটা সুন্দর কথা লিখছে ওনার, এটা খুব পছন্দ হয়েছে, যে প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে, যে আমরা ফাউলই করব, এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল। আমি এই মেসেজটা রাজনীতি দলগুলোকে দিতে চাই, তারা একটা মেজর স্টেক হোল্ডার। আমাদের দায়িত্ব হবে খেলার মাঠটা তাদের জন্য সমান করে দেওয়া, তারা যাতে সুন্দর একই অপরচুনিটি পায় সেই চেষ্টাটা আমরা করছি এবং করব। এবং আমার কোনো অফিসার, আপনারা দেখতেছেন এখানে, আমার কোনো অফিসারকে, আমি যখন ডিস্ট্রিক্টে এখন যাচ্ছি, সেদিন খুলনা গেলাম, তাই তো যশোর গেলাম, আমার বক্তব্য একটাই, ফর গডস সেক মাই অ্যাপিল ইজ ট্রাই টু ওয়ার্ক প্রফেশনালি, একদম নিউট্রালি। কোনো দলের পক্ষে কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন না, একদম নিউট্রালি কাজ করবেন। ইট ইজ মাই অ্যাপিল। এবং আপনারা দেখছেন, আমি তো অনেকভাবে আমাদের অফিসারদেরকে মোটিভেট করার চেষ্টা করছি। আমরা সবার জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিতে চাই। এখানে আমি আমাদের যেমন ধরেন প্রশাসন এবং পুলিশের খুলনাতে যখন মিটিং করেছি, এদেরকে বলেছি যে আপনারা ডিসি এসপিরা সবাই ছিলেন ওখানে, কোস্টগার্ড ছিলেন, আর্মি ছিলেন, ডিজিএফআই ছিলেন, এনএসএ ছিলেন। আমি বলি দেখেন, শুধু ডিসিদেরকে বলেছি যে দেখেন, আপনাদের কাজ শুধু প্রশাসন না, এই যে আমি যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কথা বলছি, এইটার বাস্তবায়ন আপনাদের উপর নির্ভর করছে। আমি যে আপনারা যদি এই কাজে যদি আমাকে সহযোগিতা না করেন, আমি তো এটা কাজটা করতে পারবো না। সুতরাং এই কাজটার মধ্যে একটা আপনাদের মৌলিক দায়িত্ব আছে, ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট ফ্রম ইউ, হুইচ আই ওয়ান্ট ফ্রম ইউ, যে যাতে আমরা একটা ইকুয়াল প্লেয়িং ফিল্ড, লেভেল প্লেয়িং ফিল্ড আমরা এনশিওর করতে পারি। আমাদের মূল মেসেজটা হচ্ছে, আমরা এবার এই ইলেকশনটাকে পার্টিসিপেটারি করতে চাই, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আমরা চাই, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ চাই, সেটা নারী পুরুষ নির্বিশেষে সবাই যাতে। এই জন্যই তো আপনাদেরকে নিয়ে যে কাজ করবো বলতেছি। আমরা দেখবেন তো ভোটের 2-3 মাস আগে মাসিভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করবো, মাসিভ আমাদের যে বাইলেটারাল যে ডেভেলপমেন্ট পার্টনার্স আছে, ইউএনডিপি আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, তারা তো আমাদেরকে হেল্প করবেন বলছেন। আমরা মাসিভ অ্যাওয়ারনেস রেজিং করব। মানুষ যে আস্থাটা হারিয়েছে, এখন নাম্বার 1 চ্যালেঞ্জ হয়ে গেছে। চ্যালেঞ্জের কথা বলছেন তো, নাম্বার 1 চ্যালেঞ্জ ইজ আমাদের উপর আস্থার সৃষ্টি। এমনি ভালো কথা বলে কেন বাইরে হয়ে যায়, অন্যরকম কথা বলে। কিন্তু তো এখন ধরেন, এই যে মানুষের যেটা আস্থা ফিরিয়ে আনা, আসলে মানুষের তো দোষ দেওয়ার, ভোটারদেরকে দোষ দেওয়া লাভ নেই। ভোটাররা নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে, নির্বাচন ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। তারা কথায় বলে যে এই ডিসিএসপি তো আগের আমলে ছিল, এদেরকে দিয়ে কীভাবে নির্বাচন হবে।
এটা আমি তাদেরকেও বলেছি, মাঠে যখন যাই তাদেরকেও বলি যে এই পুলিশ দিয়ে কেমনে হবে। আমি বলি যে আপনারা একটু দয়া করে প্রমাণ করুন যে আপনারা চাইলে পারেন। আগে নানা অসুবিধার কথা বলেছেন, উপরের চাপ ছিল, উপরের ডিজায়ার ছিল, আপনারা করেছেন, এই কথা আপনারা বলেন। এখন তো উপরের কোনো চাপ নেই, এখন উপরের চাপ হবে প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য চাপ দেবো আমরা। এখন উপরের চাপ হবে ভিন্ন প্রকৃতির, সম্পূর্ণ উল্টা। এটা একদম 360 ডিগ্রি বলুন, 180 ডিগ্রি বলতে পারেন। এটা যে আগে চাপ থাকতো কোনো দলের পক্ষে কাজ করার জন্য, এখন চাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য। এছাড়া কোনো যদি কেউ বেআইনি চাপ যদি আপনাদেরকে দেখে, প্লিজ আমাদের লেট আস নো। আমরা এখানে সেন্ট্রাল কমিউনিকেশন সেল এস্টাবলিশ করবো, একদম সেন্ট্রালি ভোটের আগের থেকেই, যাতে করে একদম ফিল্ডের থেকে কোনো কেউ যদি এরকম চাপাচাপি করে যাতে আমাদেরকে কমিউনিকেট করতে পারে। আপনারা জানেন যে আমরা সংশোধনী আনার চেষ্টা করছি, পুরাই কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দেওয়ার জন্য সংশোধনী আনার চেষ্টা করছি। আর যদি আরপিওতে আনতে পারি, যদি গ্যাঞ্জাম করে যে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে পুরো কনস্টিটিউয়েন্সির রেজাল্ট আমরা উজ্জ্বল করে দেবো, ক্যান্সেল করে দেবো, সেই ক্ষমতা আমরা নিয়ে আসতেছি এই যে আরপিওতে। সুতরাং আমাদের তরফ থেকে যত রকমের সম্ভব প্রস্তুতি টু এনশিওর এ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, সেগুলো আমরা নিব। আর চ্যালেঞ্জের মধ্যে যে ওই যে একটা বললাম আস্থার সৃষ্টি, মানুষকে যে আস্থায় নিয়ে আসা, ভোটারদের যে আস্থার সৃষ্টি, একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসা, কারণ ওই যে একটা আছে যে আমি যে দীর্ঘ 8টা বাজে গেছে, 8টায় যারা গেছে তারা তো দিয়ে ফেলবে, আমারটাও দিয়ে ফেলবে। 10টা বাজে গেছে, এখন যে লাভ হবে ভোটটা তো দিয়ে ফেলবে বোধ হয় আরেকজনে। এই জিনিস হবে না এবার। তো মানুষকে আস্থার জায়গায় দিতে হবে যে আপনারা এবার বিশ্বাস রাখুন যে এটা সুন্দর। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উৎসবমুখ পরিবেশে ঈদের দিনের মতো উনি একটা ইলেকশন দেখতে চান। আমরা সেইটা সামনে রেখেই আমরা কাজ করছি। স্যার, এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে দেশের এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে মনোবল কমে গিয়েছিল 5 আগস্ট পরবর্তী 2024 সালে পরে, সেই জায়গায় এখন কি আপনি আস্থা রাখতে পারছেন এই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে? আইনশৃঙ্খলা বাহিনীতে যারা আছে তারা আমার মতোই তো মানুষ। আমি যদি সাহস করে যদি আস্থা রাখতে পারি, তারা হবে না। তাদের মধ্যে তো আগে তো মাঝখানে তো এমন হয়েছে আগস্টের পরে, 5th আগস্ট লাস্ট ইয়ার 24-এ, আমি ইস্কাটন এলাকায় বাসা, রাত্রে তো ভয়ে ঘুমাইতে পারি নাই, নিজস্ব সিকিউরিটি এনশিওর করতে হয়েছে। এখন তো সেই অবস্থা নাই, অনেক ইমপ্রুভ করে গেছে না। তো ভোট তো আরও কয়েক মাস আছে, তো এর মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। এবং আমার বিশ্বাস আইনশৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে এআই, মিস ইউজ অফ এআই, অ্যাবিউজ অফ এআই, এই যে এটা রং ইনফরমেশনগুলো দিচ্ছে। প্রত্যেক দিন ভিডিও ক্লিপ যখন দেখি, কালকে না পরশু দেখলাম যে আমার ছবি আর প্রফেসর ইউনূসের ছবি জুড়ে দিয়ে বলে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশন। একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন বারবারই বলে আসছে আপনাদের ভেতর থেকে, যেমন আগে ডিসিএসপিদেরকে নিয়োগ দেওয়া হতো, আপনাদের ভেতর থেকে রিটার্নিং অফিসার করা যায় কিনা, এটা নিয়ে আপনারা কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? কারণ প্রত্যেকটা কিন্তু আগে দলীয় রিক্রুট ছিল, আপনি যতই বলেন তাদেরকে আস্থায় ফিরিয়ে আনার বিষয়গুলো, আমরা এর আগে নির্বাচনগুলোতে কিন্তু একইভাবে দেখেছি, তারা কিন্তু আস্থায় ছিলেন না এবং বিভিন্ন এজেন্টের পক্ষে, বিভিন্ন প্রার্থীর পক্ষে কিন্তু তারা নগ্নভাবে কাজ করেছেন। সেই বিষয়গুলো কি স্যার আপনাদের মাথায় আছে কিনা? অবশ্যই মাথায় আছে, এটা সময় আসলে দেখবেন, অবশ্যই মাথায় আছে। ভাই, কর্তার ইচ্ছে কীর্তন করে, এটা একটা কথা আছে। অনেকে, সবাই বলবো না, অনেকে কর্তার ইচ্ছে কীর্তন করেছে, সবাই করছে এই কথা আমি বলবো না। সবাই, অনেকে নিজের স্ব-উদ্যোগে কীর্তন করেছে, যে আছে যে আমি একটা দলের পক্ষে কাজ করব, সে কীর্তন করেছে একজন স্ব-উদ্যোগে। বাট অনেকে কিন্তু কর্তার ইচ্ছে কীর্তন করেছে। এখন কর্তার ইচ্ছাটা হচ্ছে যে অনেস্ট, পায়াস ইন্টেনশন। আমাদের ইন্টেনশন ইজ পায়াস, আওয়ার ইন্টেনশন ইজ অনেস্ট। সুতরাং যারা কীর্তন করবেন তারাও জানে যে এখন তো আমাদের আর কোনো 2 নম্বরে ইলেকশন করার জন্য কোনো চাপ নাই। সুতরাং তারাও ইনশাল্লাহ, আই বিলিভ দে উইল বিহেভ। আমি তো একটা কথা বলি রে ভাই, মরলে তো 18 কোটি লোকের সামনে জবাবদিহি করতে হবে। আপনি মানুষের যে হক নষ্ট করে, যে 2টা হক নষ্ট করতেছেন। ভোটটা যখন আপনি কেড়ে নিয়ে ফেলছেন, একটা হক নষ্ট করলেন, আবার দিলেন একটা রং পার্সনকে, 2টা হক নষ্ট করলেন একজন ভোটারের। এবং এগুলোর জন্য জবাবদিহি করতেই হবে, মানুষ তো মরতে হবে রে ভাই। আমাদের আব্দুর সাথে সিসি মারা গেছেন না উনি, তোমার শামসুল সাহেব তো মারা গেছেন তো সেদিন।
যাই আর কি দে আর ফেসিং কোয়েশ্চেন্স যে এই যে এই কামটা যে হইলো এটা জবাব দিয়ে আপনার কী জবাব আছে, আপনার কোনো জবাব দিতে হবে বা দিতে তো হবেই। সুতরাং আমি মনে করি যে আমার অ্যাপ্রোচের মধ্যে অনেকে এটা পছন্দ করবে না, কিন্তু আমি মনে করি যে the approach which cannot appeal to the morality of a person, একটা মানুষের নৈতিকতাকে যে অ্যাপ্রোচ এফেক্ট করতে পারে না, আঘাত করতে পারে না, সেই অ্যাপ্রোচটা সঠিক না। স্যার ফেব্রুয়ারি স্যার ফার্স্ট উইকে ভোট না সেকেন্ড উইকে ভোট? সেটা ফেব্রুয়ারির প্রথম দিকে, তারিখটা আপনারা জানবেন 2 মাস আগে জানবেন, তো নিশ্চয় রমজান আগে হবে। সেটা দেখা যাক, রমজানের আগে হবে, সেটা রমজানের আগে। আর এত আর পেছাই না, আর পেছাই না। না প্রথম দিকে মানে কি বিফোর প্রথমার্ধে শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে প্রথমার্ধে। এই যে আবার আপনার কমিশনের যে সর্বস্তরের কর্মকর্তারা আছে তাদের প্রতি আপনার মানে এইটা কি বার্তাটা কি? দুই রাজনৈতিক দল থাকবে, প্লাস ভাই আমার যদি আগে তো রাজনৈতিক দল বেশ কয়েকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, ভোটাররা কি আসছে? আমার তো মূল ফোকাস তো ভোটার, ভোটার। এখন আগে তো অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, শুধু একটা না তো, আরও 14 দলীয় জোট, 12 দলীয় জোট, কত দলীয় জোট, সবই করছে তো। কিন্তু ওয়াজ ইট পার্টিসিপেটরি? আমরা পার্টিসিপেটরি বলতে বোঝাতে চাই আমার ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা করব। আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন, আওয়ামী লীগকে তো সরকারই তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, নেতা নিষিদ্ধ করেছে সরকার না, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, দলকে নিষিদ্ধ করে নাই, তাদের যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড যা আছে এগুলো নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের ব্যাপারে এখন ধরেন এটা তো বিচার না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া, লেট আস ওয়েট টিল দি ট্রায়াল ইজ কমপ্লিট, তারপরে এই নিয়ে আমরা কথা বলবো। সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। যারা সমর্থন করে তাদেরকে সমর্থক, আওয়ামী লীগের সমর্থক, আপনি কীভাবে আমি মনে মনে সমর্থন করি একটা দলকে, আমি ভোট দিতে, তাকে কে বলতে স্বতন্ত্রভাবে প্রার্থী হতে পারবে? এখন যদি সেই প্রশ্ন আমার করেন, এটা এই প্রশ্নের জবাব আমি দিতে চাই না এখন। একটু জানার স্যার, সেটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না যদি না পারে, তাহলে তারা তো অস্থিরতা তৈরি করবে, এবং এর কথা বলছিলেন যে বিভিন্ন ভাবে তারা নির্বাচন যাতে সুষ্ঠু না হয় সেই অপকর্ম বা যেটা লাগে সেটা করবে, কিন্তু তাদের মোকাবেলা করার জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন? আমরা প্রস্তুতি নিচ্ছি, শুধু তারা কেন, তাদেরকে একা দিয়ে দোষ দিয়ে দিলাম না, নানাবিধ সমস্যা তো অনেকে করতে পারে। আমরা এআই অ্যাবিউজ করে অনেক দিন অনেক রকমের সমস্যা করতে পারে। সেটার জন্য আমরা এখানে তো অলরেডি আজকেই বোধ হয় একটা মিটিং হচ্ছে, আমরা আইফএসকে কাজে লাগিয়েছি, বিভিন্ন দেশের এক্সপেরিয়েন্স থেকে নিয়ে শিক্ষা নিয়ে, যাতে আমাদের জন্য স্ট্র্যাটেজিটা দেওয়ার একটা কাগজ জমা দিয়েছে আমার কাছে, মানে হাউ টু অ্যাড্রেস দিস অ্যাবিউজ অফ এআই ডিউরিং ইলেকশন। এটা উন্নত দেশগুলোও পারে নাই। আমি দেখছিলাম ক্যানাডিয়ান হাই কমিশনার এসেছিল, উনি বললেন যে আমরা উই অলসো ফেস দ্য সেম প্রবলেম ইন মাই কান্ট্রি ইন দ্য লাস্ট ইলেকশন। কারণ এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। কিন্তু এআই এর ব্যাপারে, মিসইনফরমেশন আর ডিসইনফরমেশনের ব্যাপারে আপনাদের সহযোগিতা খুবই দরকার। এটা খুবই, আপনাদের ওখান থেকে তো ওইভাবে মিসইনফরমেশন যায় না। ফর্মাল যারা নিউজ চ্যানেলস আছে বা রিপোর্টার্স আছে, যারা যত গোলমাল হইলো এই ফেসবুক, ইউটিউব ভিডিও, এখানে সব গোলমালটা হয়। আস্থা নিতে আমি বলছি যে আপনাদেরকেও দায়িত্ব আছে। আমরা তো মাসিভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, মানে একদম বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে গ্রামে গঞ্জে গিয়ে, এই শিগগিরই দেখতে পারবে না। কর্মকর্তাদের বিরুদ্ধে বিগত দিনে
অনেক অভিযোগ ছিল, সেই ব্যাপারে আপনার বার্তা কি হবে কর্মকর্তাদের প্রতি? আপনারা দেখছেন এখন কিছু আমরা বদলি করার চেষ্টা, ভাই আমার তো সীমিত লোক, এখন এদিকে নিলে এদিকে হয় না, এদিকে নিলে এদিকে হয় না, আমি লোক কোথায় পাবো? সচিবালয়ে একটা সুবিধা আছে যে এই মিনিস্ট্রি থেকে ওই মিনিস্ট্রি। বলছেন বারবার, কিন্তু আস্থা তো রাজনৈতিক দলগুলোর ভূমিকা দিয়েও তৈরি হয়। সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের আপনার প্রতি, আপনার কমিশনের প্রতি অনাস্থা আছে তাদের বক্তব্য বিবৃতিতে, সেক্ষেত্রে এটাকে আপনি কিভাবে দেখেন? আমি বিশ্বাস করি যে আমাদের কর্মকাণ্ড যতই তারা আরও দেখবে, ভবিষ্যতে দেখবেন যে আমাদের উপর আস্থা সৃষ্টি হবে। কারণ আমরা যখন দেখবেন যে আমরা প্রফেশনালি নিউট্রালি কাজ করছি, তখন অটোমেটিক্যালি আস্থা আসবে, ফিরে আসবে। আমরা কোনো রাজনৈতিক বক্তব্য নিয়ে আমরা তো ওখানে কথা মাথা কামাইতে চাই না। ওনারা রাজনৈতিক নেতারা অনেক কথা বলতে পারেন, ওনাদের ইচ্ছা মতো বললে কোনো অসুবিধা নেই, তাতে আমরা উই অ্যাকসেপ্ট দিস। কিন্তু ওনারা যখন দেখবেন যে আমরা ঠিক প্রফেশনালি কাজ করছি, নিউট্রালি কাজ করছি, ডেফিনেটলি আমাদের উপর আস্থা সৃষ্টি হবে, ট্রাস্ট আসবে। ধন্যবাদ।